অবশেষে বিজিতের মুখ থেকে লাট্টুর খবর বার করলো পরশুরাম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই আমরা দেখতে পারি লহরী কর্ণ চ্যাটার্জির সাথে কথা বলতে থাকে আর বলে, আমি খুব ভালো মতন জানি কর্ণ চ্যাটার্জি, লাট্টুর এই গায়েব হওয়ার পিছনে তোমার হাত সব থেকে বেশি করে রয়েছে। তুমি কি ভেবেছো যে আমি বুঝতে পারি না? শোনো, তোমার মতন একটা ক্রিমিনাল মাইন্ডের সাথে আমি অনেক বছর সংসার করেছি, তাই আমি জানি তুমি কি করতে পারো আর কি পারো না। শোনো, তোমাকে একটা কথা বলি, এই ক্ষমতা আর টাকা তোমাকে একটা অসৎ পথে নিয়ে গেছে, যেই পথে শুধুই রয়েছে ক্রিমিনাল। আর আরেকটা কথা কি জানো, তুমি মানুষ হয়ে জন্মেছো ঠিকই, কিন্তু একটা পশু হয়ে গেছো। অবশ্য পশুরাও এইসব কাজ করে না তুমি যেটা করছো। তখন কর্ণ চ্যাটার্জি বলে, তুমি আমাকে এইভাবে অপমান করতে পারো না লহরী, তুমি জানো না কর্ণ চ্যাটার্জির ঠিক কী ক্ষমতা, তাহলে এই কথাগুলো বলতে না। তখন লহরী বলে, জানি কর্ণ চ্যাটার্জি তুমি ঠিক কী করতে পারো সেটা আমি অন্তত খুব ভালো মতন জানি। তবে একটা কথা কি জানো কর্ণ চ্যাটার্জি, এইভাবে অপরাধ করে তুমি পার পেয়ে যাবে না, কারণ তোমার জন্য আমি যে কি করব সেটা আমি নিজেই বুঝে উঠতে পারছি না। তুমি আমাদের স্কুলের বাচ্চাটাকে কেন কিডন্যাপ করালে? কেন সেই বাচ্চাটাকে তার মায়ের কাছ থেকে দূরে করে দিলে? সেই বাচ্চাটা তোমার কি ক্ষতি করেছিল? কেন অন্যায়টা করলে কর্ণ চ্যাটার্জি? এরপর কর্ণ চ্যাটার্জি বলে, আমি কোনো অন্যায় করিনি। তুমি কি জানো যে আমি অন্যায় করেছি? আর তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে তুমি আমাকে এই কথাগুলো বলছো? এরপরেই ম্যাডাম লহরী বলে, প্রমাণ হয়তো এই মুহূর্তে আমার কাছে নেই, তবে তোমাদের মতো ক্রিমিনালকে জব্দ করার জন্য যুগে যুগে অবতার সৃষ্টি হবে। আর এই যুগের অবতার হলো পরশুরাম, যে তোমাকে একেবারে শেষ করে ছাড়বে। কি জানো তো, বাবারও বাবা থাকে, আর তোমার বাবা হলো পরশুরাম। এরপর কর্ণ চ্যাটার্জি রীতিমতো লহরী চ্যাটার্জির গায়ে হাত তুলতে যায়। তখন লহরী বলে, কি ভেবেছো আমাকে মেরে তুমি পার পেয়ে যাবে? একটা বার শুধু গায়ে হাত দিয়ে দেখো, তারপর দেখো তোমার ঠিক কী অবস্থা আমি করি। আমি কিন্তু সবাইকে বলে দেব যে এই সব কিছুর পিছনে যে আছে সে আর কেউ না, সে হলো কর্ণ চ্যাটার্জি। সময় থাকতে থাকতে লাট্টুকে তার মা বাবার কাছে ফিরিয়ে এনে দাও কর্ণ চ্যাটার্জি, না হলে এর পরবর্তী সময় তোমার সাথে ঠিক কী হতে চলেছে তুমি হয়তো সেটা জানো না। কিন্তু কর্ণ চ্যাটার্জি একটা কথাই বলে, আমি কিছু জানি না। এর মাঝখানে বিজিতকে মারধর দিতে থাকে পরশুরাম আর বলে, বল বল আমার ছেলেকে কোথায় রেখেছিস, কোথায় রয়েছে আমার লাট্টু, না হলে কিন্তু আজ তোর অবস্থা অনেক বেশি খারাপ করে দেব। পরশুরাম বেধড়ক মারতে থাকে বিজিতকে, আর বিজিত তখন বলে, আমাকে যদি মেরে ফেলো তাহলে কিন্তু আমিও ফোন করে লাট্টুকে শেষ করে দেওয়ার কথাটা বলে দেব। এরপরই পরশুরাম বলে, কোথায় কোথায় রয়েছে আমার ছেলে? বিজিত বলে, একটা শর্তেই আমি লাট্টুকে তোমার কাছে ফিরিয়ে দিতে পারি, আর সেই শর্তটা যদি তুমি মানো তাহলেই সম্ভব, না হলে কোনোভাবেই সম্ভব নয়। ঠিক সেই মুহূর্তেই পরশুরাম বলে, কোথায় রয়েছে আর কি কি করতে হবে আমায়? বিজিত বলে, তুমি আমাকে নিজে এয়ারপোর্টে নিয়ে যাবে, টিকিটের ব্যবস্থা করে দেবে, আমি এখান থেকে ব্যাংকক চলে যাব, আর তারপরেই তুমি তোমার ছেলেকে খুঁজে পেয়ে যাবে। এরপর বিজিত ফোন করে, ফোন দেওয়া হয়, পরশুরাম নিজেই ফোনটা দেয়। বিজিত তখন ফোন করে লাট্টুর গলার আওয়াজটা শুনিয়ে দেয় পরশুরামকে। এরপর বিজিত বলে, ট্রাই করো না, কারণ এই সিমটা অলরেডি খুলে ফেলে দেওয়া হয়েছে, কোনো লোকেশনই ট্র্যাক করতে পারবে না। তাই লাট্টুকে যদি জীবিত অবস্থায় দেখতে চাও আমাকে আগে ব্যাংককে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করো, তবে এই যাত্রায় তুমি তোমার লাট্টুকে ফিরে পেতে পারো, আদারওয়াইজ ফিরে পাওয়ার কোনো চান্সই নেই। এরপরে পরশুরাম কি করবে নিজেই বুঝে উঠতে পারছে না। আর দেখা যায় বিজিত এটাও বলতে থাকে, তটিনীকেও কিন্তু নিয়ে আসতে হবে। পরশুরাম ডিসাইড করতে পারছে না। তখন বলরাম বলে, পরশুরাম তুই কি ভাবছিস, তুই হ্যাঁ বলে দে, রাজি হয়ে যা, হাতে সময় খুব কম। মায়াও তখন একই কথাই বলতে থাকে আর বলে, হ্যাঁ বস, তুমি রাজি হয়ে যাও, তোমার ছেলেকে তো তুমি ফিরে পাবে, বলো, বাচ্চাটার তো কোনো দোষ নেই, ও কেন এইভাবে সাফার করবে? তখন পরশুরাম বলে দেয়, ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি। এরপর বলরাম আর পরশুরাম দুজনে মিলে ডিসকাস করতে থাকে, আর বিজিৎ তখন বলে, এই তো কাজ হয়ে গেছে, কাজটাই তো হওয়ানোর দরকার ছিল। তখনই চলে এসেছে সৌরভ আর বিজিৎকে বলে, তটিনীকে বল, তুই কি জানিস তটিনীর সম্পর্কে? তখনই বিজিৎ বলে, তুমি এত বেশি খোঁজখবর লাগাচ্ছ কেন? তোমার সাথে তো আমার কোনো কথা নেই, তাই বেশি বাড়াবাড়ি না করে নিজের সীমার মধ্যে থাকো, বুঝতে পারলে? সেটা হলেই তোমার জন্য সব থেকে ভালো হবে। এর মাঝখানে দেখা যায় যে পিকো পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর তখনই তটিনী বলে, তোকে তো একা ছাড়া যাবে না, তুই একা একা গেলে তো ভয় পাবি,
তোকে কে নিয়ে আসবেও বলতো? তখন পিকো বলে, আরে মাম্মি তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, আমি এখন অনেকটা বড় হয়ে গেছি মাম্মি, তুমি একদম ভেবো না, আমি ঠিক চলে যেতে পারবো। ভাই নেই, বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেছে তাই না মাম্মি? আমি শুধু এইটুকুই চাই যে খুব তাড়াতাড়ি ফিরে আসুক আমার ভাই, তাহলে আমরা সবাই মিলে একসাথে অনেক হই হুল্লোড় মজা করে কাটাতে পারবো, ঠিক আগে যেমনটা কাটাতাম তেমনটা। এর মধ্যেই পরশুরাম বাড়িতে চলে এসেছে। পরশুরাম তখন বলে, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমি ওকে পড়তে দিয়ে এসে তোমাকে নিয়ে একটু বেরোবো। তটিনী তখন বলে, আমাকে নিয়ে বেরোবে? আমাকে নিয়ে তুমি কোথায় যাবে? পরশুরাম বলে, তোমাকে নিয়ে যাব একটা জায়গায় যেখানে একটা শাড়ি কিনতে হবে, সামনেই তো মহাশিবরাত্রি, আমি আমার ছেলেকে ঠিক এর মধ্যে খুঁজে বার করবই, বাবার পুজো হবে, তুমি রেডি হয়ে নাও, আর কয়েকটা জিনিসপত্রও কিনতে হবে, তাই আমাদেরকে বেরোতে হবে, ততক্ষণে আমি আমার মেয়েকে পড়তে দিয়ে আসি। এর মধ্যেই বলরামের সাথে কথা বলতে থাকে পরশুরাম ফোনে, আর বলে, টিকিটের ব্যবস্থা হয়ে গেছে? বলরাম বলে, হ্যাঁ আমি এদিকে সব ব্যবস্থা করে নিয়েছি, এরপর তুই আসলেই কাজ হয়ে যাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তোর ছেলেকে খুঁজে পাওয়ার দায়িত্ব তো আমাদেরও রয়েছে তাই না? তুই এক কাজ কর, ঝটপট করে তৈরি হয়ে চলে আয়। এরপরেই পিকো বলে, মাম্মি আমি তাহলে আসছি। তটিনী অপেক্ষা করতে থাকে কবে তার ছেলে আসবে, কবে তার ছেলে এসে আবারও মাম্মি মাম্মি বলবে। এরপরে পিকোকে নিয়ে যখন বেরিয়ে পড়েছে, তখনই মৃণাল বলে যে স্থানীয় লোক রয়েছে, সে কথা বলতে থাকে পরশুরামের সাথে, আর বলে, শিবুদা শোনো না, আমরা সবাই তো খবরটা শুনলাম, তোমার ছেলের জন্য আমাদেরও খুব মন খারাপ গো, কোনো রকমের কোনো সাহায্য দরকার হলে আমাদেরকে কিন্তু বলতে ভুলো না, আমরা তো একই প্রতিবেশী, তাই আমরা অবশ্যই তোমাকে সাহায্য করব। তখনই পরশুরাম বলে, আর সাহায্য? সত্যি কি এখন মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ বলে কিছু আছে? আমার তো কোনোভাবেই মনে হয় না। এই ফ্ল্যাটের লোক ওই ফ্ল্যাটের লোকের সাথে কোনো যোগাযোগ রাখে না, এই ফ্ল্যাটের লোকের ভালো ওই ফ্ল্যাটের লোকজন চায় না, তাহলে মানুষ আজকে অমানুষে পরিণত হয়েছে বলেই সমাজে এত ক্রিমিনাল ভরে গেছে, এত ক্রিমিনাল মাইন্ডের মস্তিষ্কের মানুষ রয়েছে, তাই এসব বলে কোনো লাভ নেই। তখন মৃণাল বুঝতে পারে শিবপ্রসাদ গাঙ্গুলি যে কথাগুলো বলেছে সেটা কোনো ভুল কিছু নয়। অন্যদিকে বিজিতকে ব্যাংককে পাঠানোর চেষ্টা করছে পরশুরাম, যাতে লাট্টুকে ফিরে পায়, কারণ লাট্টুকে ফিরে পাওয়াটা খুব জরুরি। অনেকগুলো দিন হয়ে গেছে লাট্টুর কোনো খবর নেই, আর 24 ঘন্টার মধ্যে যদি বিজিতকে ব্যাংককে পাঠাতে না পারে তাহলে নাকি লাট্টুকে শেষ করে দেওয়া হবে। সেই জন্য পরশুরাম উঠে পড়ে লেগেছে লাট্টুকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। লাট্টুকে যতক্ষণ না ফেরাতে পারছে পরশুরাম, ততক্ষণ নাকি পরশুরামের শান্তি নেই। এদিকে তটিনীও নিজের ছেলের জন্য খুবই কান্নাকাটি করতে থাকে, আর ওদিকে বিজিত কলকাঠি নাড়তে থাকে। বিজিত যাতে ব্যাংককে ফিরে যেতে পারে সেই জন্যই এত বড় চালটা চেলেছে লাট্টুকে দিয়ে। শিবপ্রসাদ একবারে ভাবে শুধু লাট্টুকে একবার ফিরে পাই, তারপরেই বিজিত লাহিড়িকে কী করে উচিত শিক্ষা দিতে হয় সেটা পরশুরাম খুব ভালো মতন জানে।